আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। যোগসু নির্বাচন 6 কেন্দ্রের ফলাফলে এগিয়ে শিবির সমর্থিত ভিপি, জিএস এবং এজিএস। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ বা যোগসু নির্বাচনে 6টি কেন্দ্রের ফলাফল ঘোষিত হয়েছে। ঘোষিত ফলাফল অনুযায়ী ভিপি, জিএস ও এজিএস অধিকাংশ পদে এগিয়ে রয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত অদম্য জুবিয়ান প্যানেল। এরপর জানাবো খুলনায় ভোটের লড়াই 5 হেভিওয়েট ও নিজের চেয়ে স্ত্রীর সম্পদই বেশি অধিকাংশের। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত গণভোটও। এবারের নির্বাচনে খুলনার 6টি সংসদীয় আসনে মোট 35 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ভোটারদের সব আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিএনপি ও জামাত ইসলামের 5 হেভিওয়েট প্রার্থী। এদিকে হাদি হত্যাকাণ্ডে কার কি ভূমিকা অভিযোগপত্রে জানালো ডিবি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত শেষে 17 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। অভিযোগপত্রে হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের ভূমিকার বিস্তারিত তুলে ধরা হয়েছে। এবারে জানাবো নওগাঁয় মৌসুমীর সর্বনিম্ন বায়ুর তাপমাত্রা রেকর্ড 6.7 ডিগ্রি। উত্তরের জেলা নওগাঁয় জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.7 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় বদলগাছি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে এটি চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের 8 মুসলিম শ্রমিককে বেধড়ক মারধর। শুধুমাত্র বাংলায় কথা বলার অপরাধে বাংলাদেশি তকমা দিয়ে ভারতের ছত্তিশগড় রাজ্যে 8 সংখ্যালঘু মুসলিম পরিচয় দেওয়া শ্রমিককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ওই রাজ্যের স্থানীয় বজরং দলের সদস্যের বিরুদ্ধে খবর পেয়ে ছত্তিশগড় রায়পুর জেলার সুরজপুর কোতোয়ালি থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে ওই শ্রমিকদের উদ্ধার করে। স্থানীয় পুলিশ জানা 8 জন শ্রমিকের মধ্যে 4 জনই নাবালক। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, ফিলিস্তিনি শিশুদের পছন্দ করে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। যোগসু নির্বাচনে 6 কেন্দ্রের ফলাফলে এগিয়ে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি, জিএস এবং এজিএস। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ বা যোগসু নির্বাচনে 6টি কেন্দ্রের ফলাফল ঘোষিত হয়েছে। ঘোষিত ফলাফল অনুযায়ী ভিপি, জিএস ও এজিএস সহ একাধিক পদে এগিয়ে রয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত অদম্য জুবিয়ান প্যানেল। বুধবার 7 জানুয়ারি সকাল 7:30 নাগাদ ভূগোল ও পরিবেশ বিভাগের নৃবিজ্ঞান বিভাগ থেকে লোক প্রশাসন বিভাগ ও ফার্মেসি বিভাগের ফলাফল ঘোষণা করা হয়। এরপর ঘোষণা করা হয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগে ভিপি পদে 6টি কেন্দ্রের 5টিতে এগিয়ে আছে শিবির সমর্থিত সদস্য অদম্য জুবিয়ান প্যানেল রিয়াজুল ইসলাম ও 6 কেন্দ্র মিলে তার প্রাপ্ত ভোট 585। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ছাত্রদল এবং অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জুবিয়ান প্যানেলের একেএম রাকিব, তার ভোট হচ্ছে 527। জিএস পদে 6 কেন্দ্রে এগিয়ে রয়েছেন শিবির সমর্থিত অদম্য জুবিয়ান প্যানেলের আব্দুল আলিম আরিফ, তিনি পেয়েছেন 577 ভোট। আর ছাত্রদল ও অধিকার ঐক্যবদ্ধ নির্ভীক জুবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন মাত্র 277 ভোট। এজিএস পদে এগিয়ে আছে শিবির সমর্থিত জুবিয়ান প্যানেলের মাসুদ রানা, তিনি পেয়েছেন 555 ভোট। আর ছাত্রদলের তানজিল পেয়েছেন 472 ভোট। এই ঘটনায় সবাই এখন
বিএনপিকে ত্যাগ করতে শুরু করেছে। তারা সবাই জামাত ইসলামের নেতাকর্মীদের উপর যে বিশ্বাসের বন্ধন অটুট রেখেছে, সেখান থেকেই তারা ভোট করতে চায়। খুলনায় ভোটের লড়াই, ফার্স্ট হেভিওয়েট নিজে চেয়ে স্ত্রীর সম্পদই বেশি। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই দিনে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত গণভোটও। এবারের নির্বাচনে খুলনার 6টি সংসদে আসনে মোট 35 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে ভোটারদের সব আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিএনপি ও জামাতের 5 হেভিওয়েট প্রার্থী। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে চমকপ্রদ তথ্য। খুলনার অধিকাংশ হেভিওয়েট প্রার্থীর নিজে চেয়ে তার স্ত্রীদের সম্পদের পরিমাণ বেশি। সম্পদ, আয় এবং মামলার এই পরিসংখ্যান এখন খুলনার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার খুলনা 5 ডুমুরিয়া ফুলতলা ও খানজাহান আলী থানার একাংশ আসনে জামাত ইসলামের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও আসনের সাবেক সংসদ সদস্য মিয়া অধ্যাপক গোলাম পরোয়ার। হলফনামা অনুযায়ী তার বার্ষিক আয় 4,67,500 টাকা। স্থাবর সম্পদের মধ্যে রয়েছে অকৃষি জমি ও ভবন, যার বর্তমান বাজার মূল্য 1 কোটি টাকা এবং অর্জনকৃত মূল্য 22,72,000 টাকা। অস্থাবর সম্পদের হিসাবে তিনি 5,90,000 টাকা এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে 7,24,733 টাকা জমার তথ্য দিয়েছেন। এর বেশিরভাগ অর্থই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে তিনি সংরক্ষিত রেখেছেন। তিনি এক সময় এমকম পাশ করেছেন এবং নিজেকে ব্যবসায়ী ও সাবেক শিক্ষক হিসেবে উল্লেখ করেছেন। তার বিরুদ্ধে রাজনৈতিক জীবনে মোট 48টি ফৌজদারি মামলার তথ্য রয়েছে। এর অধিকাংশ মামলায় তিনি খালাস বা অব্যাহতি পেয়েছেন এবং বর্তমানে তার বিরুদ্ধে কোনো সক্রিয় মামলা নেই। তিনি 80,650 টাকার ইলেকট্রনিক সামগ্রী, 1,10,000 টাকার ফার্নিচার এবং সব মিলিয়ে তার অস্থাবর সম্পদের বর্তমান মূল্য 15 লক্ষ টাকা। 2025 কর বছরে তিনি আয়কর দিয়েছেন 5,625 টাকা। হলফনামা অনুযায়ী তার স্ত্রী 15 ভরি স্বর্ণের মালিক, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক 22,57,020 টাকা। ব্যাংকে তার স্ত্রীর স্বল্প পরিমাণে সঞ্চয় রয়েছে। এছাড়াও বিএনপির যারাও হেভিওয়েট প্রার্থী রয়েছেন তাদের সবার এরকম সম্পদ রয়েছে, তবে তার স্ত্রীদের সম্পদের পরিমাণ আরও অনেক বেশি। হাদি হত্যাকাণ্ডে কার ভূমিকা কি, অভিযোগে জানালো ডিএমপি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার মামলার তদন্ত শেষে 17 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে ঢাকা গোয়েন্দা পুলিশ ডিবি। অভিযোগপত্রে হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের ভূমিকার বিস্তারিত তুলে ধরা হয়েছে। মঙ্গলবার 6 জানুয়ারি বিকেলে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্তে গ্রেপ্তার আসামিদের জবানবন্দি, প্রত্যক্ষ এবং পরোক্ষ সাক্ষীর বিবরণ, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র, বুলেট ও ইলেকট্রনিক্স ডিভাইসের ফরেনসিক প্রতিবেদন বিশ্লেষণ করা হয়েছে। এসব তথ্যের ভিত্তিতে এই মামলায় এখন পর্যন্ত 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী, সরাসরি জড়িত 2 জন সহ 5 জন পলাতক রয়েছেন। ডিবির তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এবং নির্দেশদাতা ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। সরাসরি গুলি করেছেন ফয়সাল করিম এবং তাকে সহযোগিতা করেছেন আলমগীর হোসেন। এই 3 জন বর্তমানে ভারতে পলাতক রয়েছে। নওগাঁয় মৌসুমি বায়ুর সর্বনিম্ন তাপমাত্রা এখন 6.7 ডিগ্রি সেলসিয়াস। উত্তরের জেলা নওগাঁয় জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। বুধবার 7 জানুয়ারি জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যেটি হচ্ছে 6.7 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয়রা জানিয়েছে এমন শীত তারা এর আগে কখনোই উপলব্ধি করেনি। কৃষি আবহাওয়াবিদ পর্যবেক্ষণ গবেষণাগার জানিয়েছে এটি চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে মঙ্গলবার গভীর রাত থেকেই পুরো জেলা ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে যায়। এর সঙ্গে উত্তর দিক থেকে বয়ে আসা কনকনে হিমেল হাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। গত 2-3 দিনের বেলা সূর্যের দেখা মিলছে না। কিছুটা স্বস্তি দিনের বেলা লাগলেও বিকাল গড়িয়ে সন্ধ্যা নামতেই তাপমাত্রা দ্রুত নিচে নামতে শুরু করে। রাতভর তাপমাত্রা বাড়ার পর আবার সকাল থেকে কিছুটা কমতে থাকে। তাপমাত্রা ছিল রাতে 9 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তাপমাত্রা ক্রমেই কমতে থাকে এবং গভীর
গভীর রাত হলে তাপমাত্রা আরও কমে যায়। প্রসঙ্গত, যখন কোনো এলাকায় বর্তমান তাপমাত্রা 8.1 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে, তখন তাকে মৃদ শৈত্যপ্রবাহ বলে। অর্থাৎ 1 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলেই সেটা মৃদ শৈত্যপ্রবাহের আওতায় চলে আসবে। তার মানে একটানা এখন সেখানে শৈত্যপ্রবাহ হচ্ছে, যেটি দেশের তাপমাত্রা এর আগে এতটা ইতিহাসে কখনোই তাপমাত্রা এতটা কমার রেকর্ড পাওয়া যায়নি। বিশেষ করে ভারতের ওই অঞ্চলে, অর্থাৎ এর আগে যখন বাংলাদেশ ছিল যে সব অঞ্চলগুলো দিয়ে, ওই সব অঞ্চলগুলো দিয়ে মূলত সিকিম সহ যেসব জায়গা রয়েছে ওই সব এলাকায় হিমালয় থাকার কারণে অতিরিক্ত বরফ পড়ে এবং এই অঞ্চলগুলোর কারণে বাংলাদেশের দিকে সব বাতাস, উত্তরের বাতাস ধাবিত হয় এবং অতিরিক্ত বাংলাদেশের দিকে ঠান্ডা হাওয়া আসতে শুরু করে এবং বাংলাদেশেও অতিরিক্ত ঠান্ডা আসার ফলে তাপমাত্রা বাড়তে থাকে, অর্থাৎ তাপমাত্রা খুবই কমে যায়।